চুদলিং পং হয়ে যাচ্ছে মব ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস, তার নাম এখন পড়ে গেছে চুদলিং পং ইউনুস বা মব ইউনুস। তার নামে মামলা হতে যাচ্ছে। উনি এখন মামলার ফাঁদে পড়ে যেতেছে এবং পুরাতন যে সমস্ত মামলা ছিল সে সমস্ত মামলাও আবার ফিরে আসছে এবং এই 18 মাসে যে সমস্ত মব হয়েছে বা উনি যে সমস্ত অপরাধ করেছেন সে সমস্ত মামলাও হইতে যাচ্ছে। আরও আশ্চর্যের বিষয় হলো, উনি যে এসএসএফ নিজেকে নিজে ভিআইপি ঘোষণা দিয়া 1 বছরের জন্য এসএসএফ সিকিউরিটি নিয়ে এখন সিকিউরিটির ভিতরে বসে আছে। এই সিকিউরিটি এখন তার জন্য কাল হয়ে দাঁড়াইছে। আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য পাচ্ছি যে তিনি এই সিকিউরিটির কারণেই এখন আর বিদেশে যাইতে পারবে না, পালাইতে পারবে না। আমরা শুনতে পাচ্ছি যে সিকিউরিটিকে সরকার বলে দিয়েছেন যে কোনো অবস্থাতেই জানি যেন ডক্টর ইউনুস সরকারের সাথে যোগাযোগ না করিয়া, না জানাইয়া বিদেশ পালাইয়া যেতে না পারে। এর কারণগুলো আমি বিস্তারিত আপনাদেরকে আজকে জানাবো। দেখেন, যে যেমন কর্ম করবে তেমন ফল পাবে। এই লোকটা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে প্রায় 50 বছর যাবৎ যেভাবে সুদের কারবার করেছে, এককভাবে একচেটিয়াভাবে, তার গ্রামীণ ব্যাংকের এই সুদের কারবার করিয়া তার এই সুদ দিতে যাইয়া, কারণ ব্যাংকের থেকে আপনি টাকা 10,000 নেন, 20,000 নেন, 10 লাখ নেন, এই টাকা দেওয়ার আপনি একটা নির্দিষ্ট সময় পাবেন। 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর না দিলেও আপনি গ্রেপ্তার হবেন না, জেলে যাবেন না। কিন্তু ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকের টাকা উঠানো, আপনার কাছ থেকে টাকাটা যে আদায় করবে, সুদ আদায় করবে, এই পন্থাটা পৃথিবীর কোনো দেশে নাই। এটা ভয়ঙ্কর একটা পন্থা। দেখা গেছে একজন টাকা নিয়েছে, কিন্তু প্রতি সপ্তাহেই তো টাকা কিস্তি দিতে হয়, সুদ এবং আসল। কিস্তি দিতে পারে নাই। কিস্তি দিতে না পারলে নিয়ম হলো তার যে কিস্তি আপনাকে দিতেই হবে, না কোনো সংবিধানে তার নাই। তার যদি টিনের ঘর হয়, সেই টিন খুলে বিক্রি করে কিস্তি নিয়ে তারপরে তার লোকজন ওখান থেকে ফেরত আসবে। অথবা যদি টিন না থাকে, ঘরে যদি ধান চাল থাকে, সেগুলো বিক্রি করে দিতে হবে তার কিস্তি। তাও যদি না থাকে, গরু থাকে, গয়নাগাটি থাকে, সেগুলো বিক্রি করে তাকে কিস্তি দিতে হবে। আর না হলে যদি কিস্তি দিতে নাই পারে, তাহলে তাকে বাড়ি ঘরে তালা দিয়ে পলায়ে যেতে হবে এদের ভয়ে। এই 50 বছরে আমরা দেখেছি সারা দেশে এই কিস্তি দিতে না পারার কারণে এবং এই কিস্তি নিয়ে বহুত সংসার ভেঙে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, কারণ ওই নারী কিস্তি নিচ্ছে, ওই স্বামী আর ওইটা পরিশোধ করতে পারে নাই, তাদের সংসারটা তালাক হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। বহুত নারী বা পুরুষ, আপনি হিসাব করে দেখেন, এই সঠিক সমীক্ষাটা আমার হাতে নাই, কিন্তু অনেকেই আত্মহত্যা করেছে। এই কিস্তি দিতে পারবে না, পারে নাই, তখন পুরা গ্রামের সব লোক নিয়ে যখন তাকে অপমান করেছে, তার ঘরের টিন খুলে নিয়ে গেছে, লজ্জায় আত্মহত্যা করেছে। এরকম লোকের কিন্তু অভাব নাই এদেশে। 50 বছরে এই সুদের কারবার করতে যাইয়া, এই শুধু গ্রামীণে
এদেশের একদম হতদরিদ্র মানুষ, বহুত লোক জেলে গেছে। আর এই যে এত কথা বললাম, এই ধরনের সমস্যায় তারা পড়েছে, বাড়িঘর ছাড়া হয়েছে, স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয়ে গেছে, অনেকে আত্মহত্যা করেছে, অনেকে ঘরের ভিটামাটি বিক্রি করে ঋণ শোধ করে ভূমিহীন হয়ে গেছে। এই পৃথিবীর আর কোনো দেশে কোনো ব্যাংকে টাকা নিয়ে মানুষ আত্মহত্যা করে নাই, এরকমভাবে ক্ষতিগ্রস্ত হয় নাই। এই কারবারটাই 50 বছর ধরে, প্রায় এই 40 বছর ধরে এই গ্রামীণ ব্যাংক 50 বছর ধরে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ডক্টর ইউনূস একদম জালিমের মতন, কসাইয়ের মতো সুদি কারবার চালিয়ে গেছে। এই গেল এক। তাহলে এই এতগুলো লোকের যে অভিশাপ তার উপরে আছে, তাহলে এটার ফল কি উনি ভোগ করবেন না? হ্যাঁ, এখন উনি এই ফল ভোগ করতে যাইতেছে। গ্রামীণ ব্যাংকে দেখেন, এই ডক্টর ইউনূস নোবেল প্রাইজ যেটা পেয়েছিল, অর্ধেকের মালিক সে ছিল, আর অর্ধেক হলো গ্রামীণ ব্যাংক। সেই অর্ধেকের প্রতিনিধি ছিল তাসলিমা আক্তার নামে একটা গ্রামীণ ব্যাংকের মহিলা, তাকে সাথে করে নিয়ে যেয়ে সে ওই নোবেল প্রাইজ নিয়ে আসছে। আচ্ছা, নিয়ে আসার পরে যাতে কেউ বলতে না পারে যে এই দুইজন, সে থাকলে তো এখানে নোবেল পুরস্কারের নাম নিলে দুইজনের নাম চলে আসে, গ্রামীণ ব্যাংকের নামও চলে আসে, তার প্রতিনিধি হিসাবে তসলিমা আক্তারের নাম আসে। সেই কারণে ডক্টর ইউনূস ওই মহিলাকে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দিয়েছে। গ্রামীণ ব্যাংক থেকে বের করে দিয়ে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন। ওই মহিলা এখন মানবেতর জীবনযাপন করতেছে। সে আরও গ্রামীণ ব্যাংকের যে টাকা পয়সা নিয়েছিল তার ভিটেমাটি বিক্রি করে এগুলো দিয়ে শোধ করেছেন। এই হলো দুই। আচ্ছা, এই হলো তার ধর্ম। সারা জীবনে ডক্টর ইউনূস কোথাও 10টা টাকা কাউকে ভিক্ষা দিয়েছে, বা একটা মানুষকে সাহায্য করেছে, বা একটা মানুষকে চিকিৎসা করাইছে, এরকম নজির আপনারা কেউ দেখাতে পারবেন না, বা দেখেনও নাই। একজন ফকিরও আর একজন ফকিরকে সাহায্য করে, কিন্তু ডক্টর ইউনূস কাউকে 10 টাকা এই জীবনে সাহায্য করে নাই। বরঞ্চ সে, আমরা দেখেছি, যেমন ওই যে গ্রামীণের তসলিমাকে বিদায় করেছে, এরকম একসময় শেখ হাসিনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। শেখ হাসিনা কাছ থেকে সে সুবিধাও নিয়েছে। 800 কোটি টাকা গ্রামীণ ব্যাংকের অনুদান নিয়েছিল শেখ হাসিনার কাছে, সুদবিহীন 800 কোটি টাকা নিয়েছিল। না দিলে গ্রামীণ ব্যাংক তখন দেউলিয়া হয়ে যেতেছিল। শেখ হাসিনার কাছ থেকে 800 কোটি টাকা নিয়েছিল সে, সুদবিহীন, সরকার ব্যবহার করছে সেটা ব্যাংকে নিয়ে। এরশাদের আমলেও সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছে, বেগম জিয়ার আমলেও সে সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছে। কিন্তু দেখেন, সে যে পাতে খায় সে পাতকে চুদলিংপং করে দেয়। শেখ হাসিনার সাথে সম্পর্কটা কি হয়েছে আপনারা দেখেছেন। 1-11 রাজনৈতিক দল গঠন করে সে নিজেই রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চেয়েছিল, এটাও দেখেছেন। তারপরে সে দেখেন, তার নামে 200-র উপরে মামলা করেছিল শুধু শ্রমিকরা। এই যে গ্রামীণ টেলিকম, গ্রামীণ শক্তি, এই গ্রামীণ ব্যাংক, এই শ্রমিকদের যাদেরকে সে ছাঁটাই করে দিয়েছে তাদের পাওনা বুঝিয়ে দেয় নাই। এই কারণেই তো মামলাগুলো করছিল, 220টা মামলা করেছিল, এবং তাদের পাওনা ছিল হাজার হাজার কোটি টাকা, 10-12 হাজার কোটি টাকা। সেই সব মামলাই সে হাজিরা দিতেছিল। আবার 666 কোটি টাকা সরকারের ট্যাক্স হাইকোর্ট থেকে রায় হয়েছিল দেওয়ার জন্য, সেটাও একটা মামলায় সে ঘুরতেছিল। অনেকগুলো মামলা তার নামে ছিল। এখন সে ক্ষমতায় আসার পরে তার ক্ষমতার জোরে সেই 666 কোটি টাকা মাফ করাইছে। তার নামে যে 220টা মামলা হয়েছিল সেই সমস্ত মামলা সে উড্ড করেছে, এবং সে তার ভাই, ভাতিজা, বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে
এদের সবাইকে নিয়ে সে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে সে বহু তালবাহানা করেছে। সে 5 বছর যাইতে চায় নাই, 10 বছর যাইতে চায় নাই, কিন্তু একটা সময় সে যাইতে বাধ্য হয়েছে, বাধ্য হয়ে কিন্তু সে গেছে। কিন্তু এই 18 মাস যে সে ছিল সংস্কারের নামে ধানাই ফানাই করছে, আর এই 18 মাসে সে গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিছে, গ্রামীণ ট্রাভেল এজেন্সি নিছে, গ্রামীণ ওয়ালেট নিছে, তার নামে যে সমস্ত মামলা ছিল উড্ডা করেছে, গ্রামীণ ব্যাংকে সে যে সরকারের যে 30% ছিল শেয়ার ছিল সেখান থেকে সে আরও 15%, এখন মাত্র 10% সরকারকে দিয়েছে, বাকিগুলো সে নিজের ক্ষমতায় দিয়া নিজে অর্ডিন্যান্স জারি করে নিয়ে গেছে। 2029 সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংক কোনো ট্যাক্স দিবে না সরকারকে, সেটাও লিখে নিচ্ছে। তার ভাইকে বিশ্ববিদ্যালয় দিয়েছে। অর্থাৎ সে ক্ষমতায় থাইকা যে সমস্ত অন্যায়ভাবে অনাচারভাবে লুটপাট করছে এগুলো সব দৃশ্যমান, আমরা সবাই দেখেছি। এগুলো একটা কথা। এই একমাত্র লোক ডক্টর ইউনূস যাদের সাথে ব্যবসা বাণিজ্য করেছে সারা জীবন, কারোর সাথে তার কোনো সম্পর্ক নাই। এই যে বাধ্য হয়ে 18 মাসে সে নিজে হুকুম দিয়ে এই দেশে মব সন্ত্রাস করাইছে, কবর থেকে মানুষ উঠিয়ে পুরানো হয়েছে, সে কোনো কথা বলে নাই। শত শত মাজার ভাঙ্গা হয়েছে, সে কোনো কথা বলে নাই। মামলা বাণিজ্য হয়েছে, সে কোনো কথা বলে নাই। যত মব সন্ত্রাস হয়েছে, মবে মামলা হয়েছে, সে আরো উস্কানি দিছে, সে আরো হুকুম দিয়েছে। অর্থাৎ সে একটা মবের রাজত্ব কায়েম করেছিল, তার নির্দেশেই এই মব বাহিনী সমস্ত মব করলো। আপনারা দেখছেন 18 মাস। আচ্ছা, ক্ষমতায় সে কেউ বলছে 5 বছর, কেউ 10 বছর, কেউ 50 বছর সে থাকবে, কিন্তু সে থাকতে পারে নাই, বাধ্য হয়ে গেছে। যাওয়ার আগে সে নিজেকে নিজেই ভিভিআইপি ঘোষণা দিয়া দেখেন সে এখন এসএসএফ নিয়ে যে বসে রয়েছে। 1 বছর সিকিউরিটির মধ্যে থাকবে, পুলিশ সিকিউরিটি গার্ড সে পাবে, নিজেকে নিজে ভিআইপি ঘোষণা করেছে। আচ্ছা দেখেন, 18 মাস উনি এই রাষ্ট্রটা পরিচালনা করছে, করে যাওয়ার দিন তাকে তারেক জিয়া থাকার কথা, বিএনপির লোকজন থাকার কথা, বা যত রাজনৈতিক দল নিয়ে সংস্কার করছে সবার থাকার কথা, তাকে বিদায় দিবে না, একটা বিদায় সম্বর্ধনা দিবে না। দেখেন কেউ যায় নাই। সে শুধুমাত্র বিদায়ের দিন দেখলাম যমুনা থেকে তার মেয়ে ব্যাগটা ঠেলে নিয়ে গেল, তার মেয়ে, আর সে এসএসএফ সিকিউরিটি নিয়ে সরকারি গাড়িতে চলে গেল। একজন লোক পর্যন্ত তাকে বিদায় জানাই নাই। কি কারণে জানাই নাই? তাহলে এবার বুঝেন যে সারা জীবনে সে যার সাথে ব্যবসা বাণিজ্য করেছে, যেখানে কর্ম করেছে, তাকে চুদলিংপং করে দিয়েছে। সে 18 মাসে এই রাষ্ট্রটাকে চুদলিংপং করে দিয়েছে। মব সন্ত্রাসে ভরে সে হলো মবের জনক, মব সম্রাট। একটা পিয়ন স্কুলের বিদায় নিলে পারে মানুষ কান্দে, চোখের পানি ফেলে, তাকে ফুলের মালা দিয়ে বিদায় করে। সে 18 মাস দেশ চালানোর পরে বিদায় দেওয়ার সময় একজন লোক তাকে বিদায় দেয় নাই। সে ব্যাগটা তার মেয়ে নিয়ে, আর সে ছাড়া আর কেউ ছিল না। সে চুদলিংপং হয়ে যায়। এখন এমন পরিস্থিতি, সে এই বাংলাদেশে সে এই এসএসএফ সিকিউরিটির বাইরে যে সে হাইটে যেতে পারবে না, চলতে পারবে না, এটা ভালো করে সে জানে। এই কারণে সে সিকিউরিটি নিয়ে পুলিশের ভিতরে বসে রয়েছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সে যে মব সন্ত্রাস করেছে, সে ভারতের 7 সিস্টার দখল করে নিব হুমকি দিয়েছে। এখন ভারত কি তাকে ছেড়ে দিবে? নরেন্দ্র মোদী কি তাকে ছেড়ে দিবে? এই যে বাংলাদেশে এখন যে সেটেল সরকার হয়েছে, যে হিসাব কিতাব হয়েছে, বিরোধী দলে জামাত আইছে, সরকারি দলে বিএনপি আসছে, এটা কি আমেরিকা, ভারত এদের ইশারা ছাড়া কিছু হয়েছে বাংলাদেশে? হয় নাই। তাহলে সেই আমেরিকাও তার উপরে খেপা, সেই নরেন্দ্র মোদীও কিন্তু তাকে ছাড়বে না। 7 সিস্টার তারে খাওয়াইয়ে দিবে। আর সবগুলা রাজনৈতিক দলও দেখেন তাকে কেউ বিদায়ীটা পর্যন্ত দাঁড়ায় নাই, কতটুক খেপা। আর অতীত ইতিহাস তো বললাম যে সারা জীবনে সে 1 টাকা ভিক্ষা তো দেয় নাই। যেভাবে সুদি কারবার করিয়া যে পাপ করছে, আর সে মারা গেলে আমার তো মনে হয় না যে তার ভাই ভাতিজা ছাড়া
সে যেভাবে যমুনার থেকে বিদায় নিচ্ছে, তারা মেয়ে নিয়ে গেছে, সে মারা গেলে 5-10 জন লোকও তার জানাজাতে হবে না, এমন পরিস্থিতি। কিন্তু এখন আমরা যে আভাস পাইতেছি, তার সব মামলা আবার উঠতেছে, তার হাতে হ্যান্ডকাপ লাগতে পারে, এই 18 মাস যে মব সন্ত্রাস করেছে সেরকম তার উপরে ডিম পড়তে পারে, ডিম থেরাপি পড়তে পারে। তখন সে বলবে আগেই তো ভালো ছিলাম। ধন্যবাদ। চুদলিং পং, সবাই ভিডিওটা শেয়ার করে দিন।